বিশাখা দেবী এবং তার বৌমা রাধা হারুশেঠ নামে এক ব্যক্তির ধাবাতে কাজ করত। তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থালা বাসন মাজা, জল ভরা, লোকজনকে খাবার দেওয়া, রান্নাবান্না ইত্যাদি সব ধরনেরই কাজ করত। এর পরিবর্তে হারুশেঠ তাদেরকে দিনে 60 টাকা করে দিতেন। একদিন রাধার মেয়ে টুসির খুব জ্বর হয়। সে জ্বরের ঘোরের মধ্যে বলে, মা, ও মা, আমার খুব কষ্ট হচ্ছে মা, আমার সারা শরীর খুব ব্যথা করছে। মা, তুমি কোথায়? আমাকে তুমি এই নদীর ধারে নৌকায় করে কোথায় নিয়ে যাচ্ছ? এই তো মা, আমি এখানেই আছি, আমাকে ধরে ধরে একটু ওঠার চেষ্টা করো, এই নাও জল খাও। এভাবেই রাধা তার মেয়েকে জল খাওয়ায়। জল খেয়ে টুসি আবার শুয়ে পড়ে। এমন সময় রাধা বলে, কাল রাত থেকে জ্বরে মেয়েটার গা পড়ে যাচ্ছে, ও জ্বরের ঘোরে পড়ে ভুলভাল বকছে, ওকে এক্ষুনি ডাক্তার দেখানো উচিত, এভাবে আর কতক্ষণই জ্বরে কষ্ট পাবে। বৌমা, তুমি ওকে দেখো, আমি দেখি পল্টু ডাক্তারকে যদি পাই তাহলে ডেকে আনবো। কিন্তু মা, ডাক্তার এলেই তো টাকা পয়সা দিতে হবে, আমাদের কাছে তো সেরকম টাকা নেই, ডাক্তার দেখালে ওষুধও কিনতে হবে, ওষুধপত্র কি করে কিনবো? কোনো না কোনো ব্যবস্থা হয়ে যাবে, তুমি চিন্তা করো না মা, আমি আগে ডাক্তারবাবুকে ডেকে আনি, তারপর না হয় ওষুধপত্রের ব্যবস্থা করা যাবে। এই বলে বিশাখা দেবী ডাক্তারের কাছে যায় এবং বলে, ডাক্তারবাবু, একবার আমাদের বাড়িতে চলুন, কাল রাত থেকে আমার নাতনিটার বড্ড জ্বর হয়েছে, জ্বরে ভুলভাল বকছে, গা হাত একেবারে পুড়ে যাচ্ছে, দয়া করে একটু তাড়াতাড়ি চলুন। আরে যাচ্ছি যাচ্ছি, শুনলাম তো জ্বর হয়েছে, আমি কি হেলিকপ্টারে করে চেপে যাব নাকি? তুমি বাড়ি ফিরে যাও, আমি কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাচ্ছি। আর শোনো, আগেবারে ফিসটা কিন্তু বাকি আছে, ওটা আজকে দিয়ে দেবে। আমি হলাম ডাক্তার, মুদিখানা দোকান চালাই না যে ধার বাকি রাখবো। হ্যাঁ ডাক্তারবাবু, আপনার টাকা তো দিয়েই দেব, আপনি আজকে দয়া করে আমার নাতনিটাকে দেখে নিন, আমি কয়েকদিনের মধ্যেই আপনার সব টাকা দিয়ে দেব। কয়েকদিনের মধ্যে দিয়ে দেবে মানে? আজকে কি আবার ধার বাকিতে রুগী দেখতে হবে নাকি? না না, ওসব কারবার আমি করব না, নগদ টাকা দেবে তাহলে দেখবো, নাহলে দেখবো না। নগদ টাকা থাকলে বলো, তাহলে যাবো, নাহলে শুধু শুধু গিয়ে সময় নষ্ট করে লাভ নেই। আমার অনেক পেশেন্ট টাকা নিয়ে বসে আছে, তোমার না দেখে তাদেরকে দেখলে অনেক লাভ আছে। এভাবে বলবেন না ডাক্তারবাবু, আপনি তো জানেন আমার ছেলেটা অসুখে মারা গেছে, আমরা দুই শাশুড়ি বউ কষ্ট করে সংসার করে চালাচ্ছি, আপনারা যদি না একটু সাহায্য করেন তাহলে কি করে আমরা বাঁচবো বলুন? এসব নাকি কান্না আমার একেবারে পছন্দ না, টাকা পয়সা নেই যখন ডাক্তার দেখানো দরকার নেই। যাই হোক, এখন আমি যেতে পারছি না, আমার একটু দরকারি কাজ আছে, তার থেকে বরং তুমি এই দুটো ওষুধ নিয়ে যাও, তোমার নাতিকে খাইয়ে দাও। বিশাখা দেবী অনেক অনুরোধ করার সত্ত্বেও ডাক্তার তার নাতনিকে দেখতে আসতে রাজি হয় না। শেষে বাধ্য হয়ে তিনি সেই ওষুধ দুটো নিয়ে বাড়ি ফিরে যান এবং তাকে দেখে রাধা বলে, মা, আপনি ফিরে এসেছেন, দেখুন না টুসির মনে হয় আরো জ্বর বেড়েছে, গা হাত একেবারে পুড়ে যাচ্ছে, ডাক্তার কি বললেন, কখন আসবেন? ডাক্তার তো আসবে না বৌমা, ডাক্তারের আগের বারের ফিস দেওয়া হয়নি, তাই টাকা না দিলে সে আর আসবে না বলে দিয়েছে। আজ আমাদের এই পরিস্থিতিতে পাশে দাঁড়ানোর মতো কেউ নেই, এই নাও, এই ওষুধ দুটো দিয়েছে, এর মধ্যে একটা এক্ষুনি খাইয়ে দাও। এরপর রাধা একটি ওষুধ নিয়ে টুসিকে খাইয়ে দেয়। বিশাখা দেবী তৈরি হয়ে বেরোনোর সময় বলেন, বৌমা, তুমি আজকে টুসির সামনে বসো, আজ তোমাকে ধাবাতে যেতে হবে না, আমি শেঠকে বলে দেব তুমি আজ আসতে পারবে না। ধাবাতে পৌঁছে বিশাখা দেবী বেশ অনেক সময় ধরে অনেক থালা বাসন পরিষ্কার করছিল। এমন সময় হারু শেঠ সেখানে আসে এবং বলে, একি, তুই এই কটা থালা বাসন মেজে দুপুর করে দিলে যে, বাকি কাজটা কখন করবি শুনি? এদিকে আবার রান্নারও দেরি হয়ে যাচ্ছে, আমার বৌমাও দেখছি এখনো আসেনি, রোজ রোজ কি পেয়েছে বলো তো? এরকম করলে কিন্তু আমি কাজ করাতে পারবো না। সেট, আমার নাতনিটার না খুব জ্বর, কাল থেকে একটুও জ্বর কমেনি, তাই বৌমা আসতে পারেনি। তোদের বউ শাশুড়ি দেখছি রোজ রোজ বাহানা হয়ে গেছে, এই তো গত মাসেই তোদের নাতির জ্বর হয়েছিল, তখন দুদিন কামাই করে দিল, আবার এখন আবার জ্বর হয়েছে। টাকা নেওয়ার সময় তো তোদের কই দেখি শরীর খারাপ হয় না, যত সব বাহানা কাজ করার সময় দেখা যায়। এরকম ভাবে চললে আমি অন্য লোক রেখে দেবো। এরকম কথা বলো না সেট, আমরা দুজনে তোমার ধাবাতে হাড় ভাঙা পরিশ্রম করি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোন কাজটা আছে যেটা আমরা করি না? হাজবিটার এত শরীর খারাপ, তাই বৌমা আসতে পারেনি, না হলে শুধু শুধু কি কামাই করে? দেখো বুড়িমা, তোমার বয়স হয়েছে, তোমার কাজের গতি অনেক কমে গেছে, তোমার বৌমা তো দুদিন ছাড়াই কামাই করছে, এতে করে আমারই তো ক্ষতি হচ্ছে। আমি আর কদিন দেখবো, তারপর যা বলার বলবো। এখন ওদিকটা গিয়ে গোছা, রান্নাঘরে ডিমের ক্যারেট বোঝাই হয়ে গেছে, ওগুলো তাড়াতাড়ি পরিষ্কার করে দাও।
এরপর থালা বাসন পরিষ্কার শেষ করে বিশাখা দেবী ধাবার ভেতরে গিয়ে ডিমের ক্যারেটগুলো বাইরে নিয়ে আসে। আসলে হারুর ধাবাতে ডিম ভুজি, ডিমের কারি, ডিমের টোস্ট এবং আরো অন্যান্য ডিমের আইটেম বিক্রি হতো। প্রতিদিন প্রায় 300-400 পিস ডিম খরচ হতো, তাই অনেক ডিমের ক্যারেট বেরোতো। বাড়ি যাওয়ার পথে বিশাখা দেবী এবং রাধা সেই ক্যারেটগুলোকে সঙ্গে করে বাড়ি নিয়ে যেত। সেগুলোকে পুড়িয়ে তারা রান্না বান্না করত। সেদিনও সন্ধ্যাবেলা বিশাখা দেবী বেঁচে যাওয়া ডিমের ভুজি ও 1 বস্তা ক্যারেট কোমরে করে নিয়ে বাড়ি ফিরে আসে। তিনি বাড়ি ঢুকে দেখতে পান টুসি বিছানার উপর বসে আছে। তাকে দেখতে পেয়ে টুসি বলে, ঠাম্মা, তুমি চলে এসেছো? আমি মাকে কখন থেকে তোমার কথা জিজ্ঞাসা করছিলাম। তুমি আমার জন্য খাবার এনেছো ঠাম্মা? আরে বাহ, আমাদের টুসি সোনার তো জ্বর একেবারে কমে গেছে দেখছি। যাক, উপরওয়ালার আশীর্বাদে তোমার শরীরটা আগের থেকে ভালো হয়েছে। এই দেখো, আজকে আমি ডিমের ভুজি এনেছি। এই বলে বিশাখা দেবী টুসিকে ডিমের ভুজি খেতে দেন। খাওয়া দাওয়া শেষ করে তারা মেঝেতে বিছানা করে শুয়ে পড়ে। এদিকে রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঝড় ওঠে। তাদের সবেমাত্র ঘুম ধরেছিল। এমন সময় বাড়ির মাচা থেকে এক টুকরো মাটি খসে বিশাখা দেবীর মুখে পড়ে, যার ফলে তার ঘুম ভেঙে যায় এবং তিনি বলেন, এ কি, মাচা থেকে মাটি খসে খসে পড়ছে যে? বাড়িটা একেবারে দুর্বল হয়ে গেছে। আর কদিন চলবে কে জানে। মা, আমার মনে হয় বাইরে ঝড় উঠেছে, সেজন্যই মাচার মাটিগুলো খসে পড়ছে। মা, এবার কি হবে? এ বাড়িটা তো খুবই দুর্বল, ঝড়ের দাপট সহ্য করতে পারবে তো? বাড়িটা তোমার শ্বশুরমশাইয়ের দাদুর হাতের বাড়ি। 3-4 পিঁড়ি ধরে এই বাড়িতেই আমরা রয়েছি। বাড়িটা একবারও মেরামত করা হয়নি। বাড়ির ভেতরে বাঁশ কাঠ সব ঘুণ ধরে নড়বড়ে হয়ে গেছে। তারা যখন এভাবেই কথাবার্তা বলছিল, তখনই জোরে একটা দমকা হাওয়া দেয় এবং বাড়িটি ধসে যায়। কোনো রকমেই তারা 3 জনে সেখান থেকে বেরিয়ে আসে এবং প্রাণ বাঁচায়। তখনও ঝড় হচ্ছিল। তারা কোথায় যাবে খুঁজে না পেয়ে কাছের একটি বাড়ির দালানের সামনে গিয়ে বসে। মা, এবার কি হবে? আমাদের বাড়িটা তো পড়ে গেল। আমরা এবার কোথায় থাকবো? চিন্তা করো না টুসি সোনা, এখানে বাকি রাতটুকু কাটাই। দেখি, কাল সকালবেলা কিছু না কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে। এমন সময় বাড়ির ভেতর থেকে শর্মিলা দেবী নামে এক রাগী মহিলা বেরিয়ে আসে এবং তাদেরকে দেখে বলে, এ কি, এখানে এত কথাবার্তা কিসের হচ্ছে? তোমরা সবাই এখানে এসে জড়ো হয়েছে কেন? কাকিমা, ঝড়ে আমাদের বাড়িটা পড়ে গেছে। আমরা এখন এই অবস্থায় কোথায় যাব বলুন? তাই আপনার বাড়ির এই দালানে একটু বসতে এসেছি। তোমাদের বাড়ি পড়ে গেছে তো আমরা কি করব? এটা আমার বাড়ি, কোনো ধর্মশালা নয়। এখানে এসে হইচই করো না তো বাপু, এখান থেকে যাও। আজ দালানে বসতে এসেছো, কালকে বলবে ঘরের ভেতরে থাকবে। না 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 না, ওসব এখানে চলবে না। তোমরা এক্ষুনি যাও এখান থেকে। দিদি, এই রাতটুকু অন্তত থাকতে দাও। কথা দিচ্ছি, ভোর হতে না হতে এখান থেকে চলে যাব। আজকে ছোট মেয়ে আর বৌমাকে নিয়ে এত রাতে কোথায় যাব বলো তো? ঠিক আছে, চুপচাপ এখানে বসো, কোনো কথা বলবে না কিন্তু। বাড়ির সবাই ঘুমাচ্ছে। আর শোনো, ভোরে উঠে যেন তোমাদেরকে এখানে না দেখি। তখন যদি দেখি তোমরা এখানে বসে আছো, তাহলে কিন্তু হাঙ্গামা করে লোক ডেকে এখান থেকে তাড়াবো। আমায় তোমরা চেনো না, আমার নাম শর্মিলা, বুঝলে? এরপর কোনো রকম তারা সেখানে রাত কাটায় এবং ভোর হতেই তারা হারু শেঠের ধাবাতে যায় এবং বিশাখা দেবী তাকে বলেন, সেট, আমরা অনেক বিপদে পড়ে গেছি। কাল রাতে ঝড়েতে আমাদের বাড়িটা ভেঙে গেছে। আমাদের এখন থাকার কোনো আশ্রয় নেই। তুমি দয়া করে আমাদেরকে কিছু টাকা দাও। আমরা মাথা গোজার মতো একটু ঠাঁই পেলেই নিশ্চিন্তে থাকতে পারবো। তোরা কি আমাকে সমাজসেবার সংস্থার মালিক পেয়েছিস নাকি? আমি তোদেরকে দান করতে থাকবো? এমনিতেই আমি আমার নিজের জ্বালায় অস্থির, তার উপর আবার তোরা এসে আমাকে জ্বালাচ্ছিস। তাড়াতাড়ি কাজগুলো গুছিয়ে নে, কাস্টমার আসার সময় হয়ে গেছে। আগে ডিমের ক্যারেটগুলো এখান থেকে সরিয়ে দে। যা, এগুলো পুরোটা জায়গা জুড়ে আছে, ভালোভাবে দাঁড়ানোর জায়গাও পাচ্ছি না। হারু শেঠের কথা শুনে দুই শাশুড়ি বউয়ের মন খারাপ হয়ে যায় এবং তারা কাজকর্ম শুরু করে দেয়। সেখানে সারাদিন কাজ করার পর ডিমের ক্যারেট নিয়ে তারা তাদের ভাঙা বাড়ির কাছে ফিরে আসে। ক্যারেট নামিয়ে রেখে রাধা বলে, আচ্ছা মা, একটা কাজ করলে হয় না? আমাদের কাছে তো এত ক্যারেট রয়েছে, আমরা যদি এগুলোকে সাজিয়ে কোনো রকমের একটা ঘরের মতো বানাই তাহলে কেমন হবে বলো তো? ক্যারেট দিয়ে ঘর বানানো যাবে? আমি তো আগে কখনো এরকম ক্যারেটের ঘর দেখিনি। সে বাড়ি কি মজবুত হবে? ঝড় বৃষ্টি হলে তো সেও নষ্ট হয়ে যাবে। আগে বানানোটা তো শুরু করি, তারপর দেখা যাবে কিভাবে সেগুলোকে মজবুত করা যাবে। তাহলে তাই করো। তার আগে চলো কিছু তিরপল কিনে আনি। আজকে এখানেই তাঁবু খাটিয়ে রাতটা কাটাবো। কাল সকালে শেঠের ধাবায় গিয়ে পেছনে জমা করা ক্যারেটগুলোকে নিয়ে আসবো। তারপর তারা দুই শাশুড়ি বৌমা তিরপল নিয়ে খাটিয়ে কোনো রকমে রাত কাটায়। পরের দিন ভোরে তারা দুজনে ধাবার পেছন দিক থেকে ক্যারেট নিয়ে তাদের ভাঙা ঘরের সামনে এসে জড়ো করে।
পুরানো মাটি সরিয়ে সেখানে ডিমের ক্যারেট বসিয়ে বসিয়ে তারা একটি ঘর বানায়। ঘর বানানো হয়ে গেলে মোটা করে মাটির প্রলেপ দিয়ে দেওয়ালগুলোকে মজবুত করে। এভাবেই তারা দিনরাত পরিশ্রম করে একটি ঘর বানাতে সক্ষম হয়। ঘর তৈরি হয়ে গেলে বিশাখা দেবী বলেন, আরে বাহ বৌমা, তোমার বুদ্ধি আর পরিশ্রমের জোরে তো বেশ ভালোই বাড়ি তৈরি হয়েছে। এই বাড়িটা আগের থেকে অনেক বেশি মজবুত হয়েছে। অন্তত বাড়িতে কোনো রকমের ফুটো আর ভাঙা জায়গা নেই যেখান থেকে জল বা ঠান্ডা বাতাস ঢুকবে। সত্যি এই বাড়িটা তো আগের থেকে অনেক ভালো হয়েছে। এখানে আমরা আরাম করে থাকতে পারবো। কিন্তু মা, এখানে তো বিছানার কিছুই নেই, আমরা শোবো কোথায়? কয়েকটা দিন অপেক্ষা কর মা, আমি টাকা জমিয়ে আস্তে আস্তে সবকিছু কিনে ফেলবো। আচ্ছা মা, আমরা তো সেটের কাছে অনেক কম টাকাতেই কাজ করি। এখন এত কম টাকায় কোনো মানুষকে সারাদিন কাজ করতে দেখেছেন? তুমি ঠিক বলেছো বৌমা, আমরা কালকেই সেটের কাছে গিয়ে মাইনে বাড়ানোর কথা বলবো। পরের দিন সকালে বিশাখা দেবী হারু শেঠকে বলে, হারু শেঠ, আমরা তোমাদের এখানে বহুদিন ধরে কাজ করছি। আমাদের পরিশ্রম তো তুমি দেখেছো, কখনোই আমরা ফাঁকি দিয়ে কাজ করি না। তবে আমাদের বেতন খুবই কম। তুমি অন্তত আমাদেরকে 200 টাকা করে রোজ দাও, তা না হলে সংসার চালানো খুবই কষ্টকর ব্যাপার হয়ে যাচ্ছে। বাবা, তোরা তো এখন দেখছি দাবি করতে শিখে গেছিস। যা টাকা দিচ্ছি তাতেই কাজ কর, আর বেশি চড়ক ফড়ক করিস না, না হলে আমি তোদেরকে কাজ থেকে বার করে দেবো। ভাত ছড়ালে কাগের অভাব। হারু শেঠের কথা শুনে বিশাখা দেবী বলেন, তাহলে তো আমাদের পক্ষে তোমার ধাবাতে কাজ করার সম্ভব হবে না, আমাদের অন্য কোথাও কাজ খুঁজতে হবে। এরপর তারা দুই শাশুড়ি বৌমা মিলে বিভিন্ন জায়গায় কাজের খোঁজ করে। দুদিন ধরে অনেক ঘোরাঘুরি ও পরিশ্রমের পর তারা একটি কাপড়ের ফ্যাক্টরিতে চাকরি পায়। কাপড় ফ্যাক্টরির মালিক তাদেরকে কাজ বোঝাতে গিয়ে বলেন, দেখুন দিদি ভাই, আমার ফ্যাক্টরিতে বেশিরভাগ কর্মচারী মহিলা। আপনাদের কাজ হলো তৈরি করা জামা কাপড়গুলো ভালো করে চেক করা, কোথাও যদি ছেঁড়া ফাটা থাকে তাকে বাতিল করে আলাদাভাবে সরিয়ে রাখা, ভালো কাপড়গুলো ভালোভাবে প্যাক করা। আপনারা ঠিক মতো করতে পারবেন তো? হ্যাঁ দাদা, আমরা এই কাজ করতে পারবো, আপনি আমাদের উপর বিশ্বাস রাখুন। আমরা কোনো কাজে কোনো রকমের ফাঁকি দেব না, খুব মন দিয়েই কাজ করব। আপনারা যত মন দিয়ে কাজ করবেন তত আপনাদেরই লাভ, কারণ আমাদের এখানে কাজের উপরেই টাকা পয়সা দেওয়া হয়। মাসে যদি 10,000-এর বেশি কাপড় প্যাক করতে পারেন তাহলে আপনাকে আলাদাভাবে বোনাস দেওয়া হবে। তাছাড়া আমাদের ফ্যাক্টরিতে সমস্ত ওয়েস্ট প্রোডাক্ট আমরা কর্মচারীদের মধ্যে বিলিয়ে দিই। সারা বছরে কাপড় চোপড়ের অভাব আপনাদের হবে না। মালিকের কথা শুনে দুই বউ শাশুড়ির মুখে হাসি ফিরে আসে। তারা সেখানে পরিশ্রম করে এবং বেশ ভালো রকমের ইনকাম করতে থাকে। এভাবেই ধীরে ধীরে তারা টাকা পয়সা জমিয়ে একটি তোষক বানায় এবং বিছানা করে তাতে নিশ্চিন্তে ঘুমায়। কয়েকদিন পর তারা টুসিকে স্কুলে ভর্তি করে। ধীরে ধীরে কয়েক বছর কেটে যায়। এভাবেই দুই বউ শাশুড়ি নিজের পরিশ্রমের জোরে ডিমের ক্যারেটের বাড়িতে বসবাস করে এবং তাদের রোজগারের পয়সা জমিয়ে একটি বড় পাকা বাড়ি তৈরি করে। এরপর তারা সবাই মিলে সেখানে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। নবীনগঞ্জ গ্রামে সুজয় নামে এক চাষি বাস করত। বাড়িতে তার স্ত্রী এবং বৃদ্ধ মা ছিল। সুজয় গ্রামের জমিদার বাবু মনোহর লালের জমিতে চাষবাস করত। মনোহর লাল খুবই কৃপণ ছিল। সারা বছর পরিশ্রম করিয়ে সে তার কাজের লোকেদের খুবই অল্প বেতন দিত। সেই বেতনে কষ্টসিষ্ট করে সুজয় সংসার চালাতো। সুজয়ের স্ত্রী রাধা খুবই ধার্মিক প্রকৃতির মানুষ ছিল। সারাদিন বাড়ির কাজ করে বৃদ্ধা শাশুড়ির দেখাশোনা এবং ধর্মকর্ম করে তার দিন কাটাতো। তাদের বিয়ের 4 বছর হয়ে গিয়েছিল, কিন্তু কোনোই সন্তান হয়নি। এ নিয়ে রাধার শাশুড়ি প্রমীলা দেবী খুবই চিন্তায় ছিলেন। একদিন তারা বউ শাশুড়ি মিলে কাছের মন্দিরে পুজো দিয়ে বাড়ি ফিরছিল। এমনই সময় রাস্তার এক পাগলা বুড়ো রাসুর সাথে তাদের দেখা হয়। তাদেরকে দেখে রাসু বলে, মা, আমাকে একটু খাবার দে তো, কাল থেকে কিছুই খাইনি। মা, এই লোকটাকে দেখে মনে হচ্ছে সত্যিও কিছু খায়নি। আমাদের এই প্রসাদ থেকে ওকে কিছুটা খাবার দেব? হ্যাঁ মা, দাও, ওকে প্রসাদের কিছুটা খেতে দাও। তারপর তারা তাদের প্রসাদের অর্ধেকটা খাবার রাসুকে দিয়ে দেয়। খাবার খেয়ে রাসু খুবই আনন্দিত হয় এবং তাদেরকে বলে, তোরা আমাকে খাবার দিয়ে খিদে থেকে বাঁচালি। উপরওয়ালার আশীর্বাদে এ মাসই তোর গর্ভে পুত্র সন্তান জন্ম নেবে। সেই সন্তান সারা গ্রামে খ্যাতি লাভ করবে, তাকে সবাই মেনে চলবে। রাসুর মুখে এরকম কথা শুনে প্রমীলা দেবী এবং রাধার চোখে জল চলে আসে। তারা খুশি মনে বাড়ি ফিরে আসে এবং সুজয়কে সমস্ত কথাই খুলে বলে। এমন সময় তাদের পাশের বাড়ির সুধা কাকিমা
তাদের বাড়িতে আসে। সব শুনে সুধা কাকিমা বলে, আরে বৌমা, তুমি রাসু পাগলের কথা বিশ্বাস করে নিলে? সবাই জানে ও একটা উন্মাদ, ওর কথার কোনো দাম আছে নাকি? সুধাদি, রাসু পাগল বটে, কিন্তু ওর কথা আগেও ফলেছে। গত বছরও বলেছিল যে বাণীর মেয়ে হবে, দেখলে তো সত্যি সত্যি ওর মেয়ে হলো। আরে দূর, ও কোন খেয়ালে বলে ফেলেছে। তা তোমার বৌমার তো 4 বছর ছেলেপুলে হয়নি। আমি বলি কি, এসব পাগলের কথায় বিশ্বাস না করে তোমরা বরং বটতলার বাবাজিকে দেখাও। শুনেছি উনি খুবই শক্তিশালী। তোমার বৌমাকে তাবিজ দেবেন, তাতেই কাজ হবে, বুঝলে? এ কথা বলে সুধা কাকিমা সেখান থেকে চলে যায়। সুধার কথা শুনে রাধা বলে, মা, আপনি ওই বটতলা সাধু বাবাকে বিশ্বাস করেন? আমি শুনেছি ও নাকি একজন ভণ্ড সাধু, গ্রামবাসীদেরকে ঠকিয়ে তাদের কাছ থেকে টাকা আদায় করে। আমি জানি, ওদের কথা সব বাদ দাও। ঈশ্বর চাইলে আমাদের বাড়িতে নিশ্চয়ই সুখবর আসবে। এর জন্য কোনো ভণ্ড সাধু বাবাজির তাবিজের দরকার পড়বে না। পরের দিন সুজয় জমিদার বাড়ির কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। পথে কয়েকজন লোক তার দিকে তাকিয়ে হাসতে থাকে এবং বলে, আমাদের গ্রামে রাসু বাবাজি সুজয়ের ছেলে ভবিষ্যৎবাণী করেছে। সে কি রে? সে কি এমন ভবিষ্যৎবাণী করলো? কই আমিও একটু শুনি তাহলে, বল। বলেছে নাকি সুজয়ের ছেলে এই গ্রামের নাম করা লোক হবে, নাকি গ্রামের কর্তা হবে অপর। তাই নাকি? তাহলে তো আমাদের এখন থাকতে সুজয়কে মান্যগণ্য করে চলতে হবে, কি বলিস? এভাবেই তারা সুজয়কে টিটকিরি মেরে কথা বলতে থাকে। সুজয় মাথা নিচু করে সেখান থেকে চলে যায়। জমিদার বাড়িতে প্রবেশ করার সাথে সাথে জমিদার বাবু সুজয়কে ডেকে বলেন, এই সুজয়, এসব কি শুনছি তোর নামে? তুই নাকি গ্রামে রটিয়েছিস তোর ছেলে বড় হয়ে এই গ্রামে হত্যা করতে হবে। তুই আমার বাড়ির সামান্য ভাগ চাষি, আমার খেয়ে পড়ে মানুষ হচ্ছিস। তোর এত বড় সাহস, আমার ছেলেপুলে থাকতে তোর মতো গরিব কুলাঙ্গারের ছেলে এই গ্রামের কর্তা হবে? বাবু, আমার কোনো ভুল হলে ক্ষমা করে দেবেন, কিন্তু বিশ্বাস করুন আমি এই কথা বলিনি। কাল আমার বউ আর মা পূজা দিয়ে ফিরছিল, তখন পাগলা দাসু তাদেরকে এই কথা বলে। জানি না কেমন করে এই কথা গ্রামে উঠে গেছে। যা যা, আমার সঙ্গে মোকাবিলা করার ক্ষমতা আছে আর কখনো না এমন কথা শুনি। এখন যা আমার চোখের সামনে থেকে। এভাবে জমিদার বাবু তাকে সেখান থেকে তাড়িয়ে দেন। সুজয় মন খারাপ করে কাজ করতে লেগে যায়। দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে যায়। একদিন দুপুরবেলায় সুজয় এবং তার মা ভাত খাচ্ছিলেন। রাধা তাদেরকে খাবার বেড়ে দিচ্ছিল। এমন সময় হঠাৎ রাধা অজ্ঞান হয়ে পড়ে যায়। সুজয় ছুটে গিয়ে পাশের গ্রাম থেকে কবিরাজ মশাইকে ডেকে আনে। কবিরাজ মশাই রাধার চিকিৎসা করে জানান, তোমাদের জন্য একটা সুসংবাদ আছে। তোমাদের বাড়িতে নতুন অতিথি আসতে চলেছে, তুমি বাবা হতে চলেছ। কি আপনি সত্যি বলছেন কবিরাজ মশাই? এটা তো খুবই খুশির খবর। ঈশ্বর এতদিন পর আমাদের প্রার্থনা শুনেছেন। এটা সত্যি আমাদের কাছে বড় সুখবর। এই খবর পেয়ে তারা সবাই আনন্দ করতে থাকে। দেখতে দেখতে বর্ষা এসে পড়ে। কয়েকদিনের টানা বৃষ্টিতে গ্রামের বাঁধ ভেঙে যায় এবং জল গ্রামে ঢুকে বন্যা দেখা দেয়। বন্যায় সমস্ত গ্রামবাসীরা অসহায় হয়ে পড়ে। তাদের বাড়িঘর সব জলের তলায় চলে যায়। 4 দিন পর জল কমে যায়, কিন্তু তাদের কাছে খাবার মতো কিছুই থাকে না। ক্ষুধার্ত সুজয় তার স্ত্রী এবং মাকে নিয়ে জমিদার বাড়িতে গিয়ে উপস্থিত হয়। জমিদার মশাইকে দেখতে পেয়ে তারা হাত জোড় করে বলে, বাবু, আমাদের সব বাড়িঘর ডুবে গিয়েছে, এমনিতেই খাবার মতো কিছু অবস্থা নেই। আজ আমরা 4 দিন ধরে না খেয়ে আছি বাবু, দয়া করে আমাদের রক্ষা করুন বাবু। আমাদের থাকা খাওয়ার একটা ব্যবস্থা করে দিন। কি থাকা খাওয়ার ব্যবস্থা? আমি কি এখানে বিনা পয়সায় দানপত্র খুলেছি নাকি? দেখতে তো পাচ্ছিস বন্যায় আমারও ক্ষতি হয়েছে, সব ফসলগুলো ডুবে গিয়েছে। বলি কোন মুখে তুই সমস্যাগুলো জানাতে এসেছিস? বলি যা, ভাগ এখান থেকে, ভিখারি কাঙাল কোথাকার। এভাবেই অপমান করে জমিদার বাবু তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেন। কোনো উপায় না পেয়ে সুজয় তার পরিবারকে নিয়ে গ্রাম ছেড়ে বেরিয়ে পড়ে। হাঁটতে হাঁটতে তারা একটি জঙ্গলের ধারে এসে উপস্থিত হয়। ক্লান্ত রাধা সুজয়কে বলে, আমি আর হাঁটতে পারছি না সুজয়, খুব খিদে পেয়েছে আর তেষ্টায় আমার বুক ফেটে যাচ্ছে। রাধা, তুমি মায়ের সঙ্গে এখানে বসো, আমি দেখি জঙ্গলের ভিতরে কিছু পাওয়া যায় নাকি। এই বলে সুজয় জঙ্গলের মধ্যে প্রবেশ করে। কিছু দূর এগিয়ে গিয়ে সে একটি আশ্রম দেখতে পায়। আশ্রমের ভেতর থেকে ব্রজভূষণ নামক এক ব্যক্তি তার কাছে এগিয়ে আসে এবং বলে, আপনি কে? কোথায় থেকে আসছেন?
আমি এক গরিব দুঃখী মানুষ বাবা। আমাদের গ্রামে বন্যার জল ঢুকে গ্রামের সব বাড়ি ঘর সব ডুবে গিয়েছে। আমি আমার গর্ভবতী বউ আর বৃদ্ধা মাকে যেমন করে হোক ওই গ্রাম থেকে বাঁচিয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছি। একটু থাকার জায়গা হলে খুব ভালো হতো। আপনারা আমাদের উপর একটু দয়া করুন। সে কি, কোথায় তারা? তাদের এক্ষুনি এখানে নিয়ে আসুন। এটা একটা আশ্রম, এখান থেকে কেউ অনাহারে ফিরে যায় না। সে কথা শুনে সুজয় ফিরে গিয়ে তার মা এবং স্ত্রীকে সঙ্গে করে সেই আশ্রমে নিয়ে আসে। আশ্রমে ব্রজভূষণ বাবু তাদেরকে খাবার দেন। খাবার খেয়ে তারাও একটু স্বস্তি পায়। এরপর তিনি তাদেরকে বলেন, আমি এই আশ্রম তৈরি করেছি। আমার ঠাকুরদা এই গ্রামের জমিদার ছিলেন, তার আদেশে এই আশ্রম আমি তৈরি করি। এখানে আমি গরিব দুঃখী অনাথ ছেলে মেয়েদের লেখাপড়া শেখাই। তাছাড়া আমি এখানে কিছু বিশ্বস্ত লোক রাখতে চাই, যারা আমার আশ্রম দেখাশোনা করতে পারবে। আজ এতদিন পর আমার মনে হয় আমার আশ্রম দেখাশোনা করার জন্য লোক পেয়ে গেছি। আপনি কি বলতে চাইছেন বাবু? আমরা তো কিছুই বুঝতে পারছি না। মা, তোমাদের দেখে মনে হচ্ছে তোমরা খুব সৎ আর পরিশ্রমী। তোমরা যদি আমার এই আশ্রম দেখাশোনা করো তাহলে আমি খুবই খুশি হব। ব্রজভূষণের কথা শুনে সুজয় এবং তার পরিবার আনন্দিত হয়ে ওঠে ও তারা সেদিন থেকে আশ্রমের দেখাশোনা শুরু করে। এভাবেই দেখতে দেখতে কয়েক মাস কেটে যায় এবং রাধা একটি সুন্দর ফুটফুটে ছেলের জন্ম দেয়। সেই ছেলের নাম দেয় সূর্য। সূর্য তার বাবা মা এবং পরিবারের সঙ্গে আশ্রমেই বড় হতে থাকে। ধীরে ধীরে সূর্য বড় হয় ও একটি ভালো স্কুলে ভর্তি হয়। সূর্য পড়াশোনায় খুবই ভালো ছিল, সে স্কুলে ফার্স্ট হতো। পড়াশোনা শেষ করে সূর্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হয় এবং তার পোস্টিং হয় নবীনগঞ্জে। এদিকে জমিদার বাবুর বয়স হয়েছে। সে বছর গ্রামে বৃষ্টি না হওয়ার কারণে ক্ষেতের সমস্ত ফসল শুকিয়ে গেছে। জমিদার বাবু কয়েকজন লোকজনকে নিয়ে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসে আসেন এবং সাহেবকে বলেন, ম্যাজিস্ট্রেট সাহেব, আপনি দয়া না করলে আমাদের গোটা গ্রামের মানুষরা এই খরাতে না খেতে পেয়ে মারা যাবে। দয়া করে একটা জলসূচির ব্যবস্থা করুন স্যার। হ্যাঁ জমিদার বাবু, নিশ্চয়ই, আমি দেখছি কি করা যায়। এই বলে ম্যাজিস্ট্রেট সাহেব জমিদার বাবুর পা ছুঁয়ে প্রণাম করে। জমিদার বাবু অবাক হয়ে বলেন, এ কি, আপনি কি করছেন? আপনি আমাদের গ্রামের কর্তা। আমাকে চিনতে পারছেন না? আমি আপনাদের গ্রামেরই এক গরিব চাষির ছেলে। এই বলে ম্যাজিস্ট্রেট সাহেব নিজের পরিচয় দেন। সমস্ত কথা শুনে জমিদার বাবুর পায়ের নিচে থেকে মাটি সরে যায়। তিনি অবাক হয়ে যান এবং লজ্জায় মাথা নিচু করে বাড়ি ফিরে আসেন। পরের দিন নিজেদের লোকজন পাঠিয়ে সুজয়ের খোঁজ করেন এবং জানতে পারেন যে সুজয় এক আশ্রমে বসবাস করে। জমিদার বাবু সেই আশ্রমে যান এবং সুজয়ের সঙ্গে দেখা করে তাকে বলেন, সুজয়, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার প্রতি অনেক অন্যায় করেছি। তোমরা গরিব বলে তোমাদের অপমান করে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। আজ আমি আমার ভুলের জন্য খুবই দুঃখিত। তাই আজ তোমার কাছে আমি হাত জোর করে ক্ষমা চাইছি। আরে জমিদার বাবু, আপনি এইভাবে হাত জোর করে ক্ষমা চাইবেন না। এতকাল আপনি আমাদেরকে দেখেছেন। তবে হ্যাঁ, গরিব বলে কাউকে অপমান বা ছোট করা উচিত নয়। ওপরবেলা কখন কাকে কি দেবেন আর কখন কি নেবেন তা কিছুই বলা যায় না। আজ আমি আমার ছেলের জন্য সত্যিই গর্বিত। আপনি আমার ছেলেকে আশীর্বাদ করুন, ও যেন দীর্ঘজীবী হয়। নিশ্চয়ই, আমার আশীর্বাদ সবসময় ওর সঙ্গে আছে। চলো এবার তোমরা গ্রামে ফিরে চলো। আগের মতো আমরা সবাই যেমন মিলেমিশে থাকতাম সেই রকমই থাকবো। চলো। না বাবু, গ্রামে আর ফিরে যাওয়া যাবে না। আমাদের দুঃখের দিনে এই আশ্রমই আমাদের আশ্রয় দিয়েছিল। আজ এই আশ্রমের আমাদের খুবই দরকার। এখন এই গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখের হাসি দেখে আমরা আমাদের আনন্দটা খুঁজে পাই। এখন আমরা এই আশ্রম ছেড়ে আর যেতে পারবো না। এরপর সুজয় তার পরিবারের সঙ্গে সারা জীবনের জন্য আশ্রমে থেকে যায় এবং সেখানে সবকিছুই দেখাশোনা করে আর গরিব দুঃখী মানুষদের সেবা করতে থাকে।